It is the paroxysmal event. It is the paroxysmal event due to abnormal, excessive, hypersynchronous discharge from the cerebral neurons. This is the seizure definition. Seizure বা convulsion. Seizure definition হচ্ছে what is seizure? It is the paroxysmal event. হঠাৎ করেই হবে. It is the paroxysmal event due to abnormal, excessive, hypersynchronous discharge of the cerebral neuron. And what is epilepsy? Epilepsy হচ্ছে যখন একাধিকবার সিজার হবে তখন মোর দ্যান ওয়ান তখনই বলা হয় মানে টেন্ডেন্সি টু রিকার, টেন্ডেন্সি টু সিজার মানে সিজার এই যে একাধিকবার যখন মোর দ্যান ওয়ান যখন সিজার হবে আনপ্রভোকড হবে সিজার তখনই বলে একবার সিজারে সেটা এপিলেপসি বলে না। রিকারেন্ট সিজার হচ্ছে রিকারেন্ট সিজারে বলে আমরা এপিলেপসি। সিজারের ডেফিনেশন তো বললাম, এখন এটি যদি রিকারেন্ট হয় বারবার হয় তখন বলা হয় এপিলেপসি। একটা সিঙ্গেল অ্যাটাক যদি হয় তখন সেটার এপিলেপসি বলে না। বুঝতে পারছো তো? সিজার হচ্ছে ইট ইজ দ্য প্যারাক্সিসমাল ইভেন্ট, হঠাৎ করেই হবে। প্যারাক্সিসমাল ইভেন্ট হবে ডিউ টু অ্যাবনর্মাল, এক্সেসিভ, হাইপারসিনক্রোনাস ডিসচার্জ অফ দ্য সেরিব্রাল নিউরনস। এখন রিকারেন্ট যদি সিজার হয় তখন সেটার বলে এপিলেপসি। সিঙ্গেল যদি সিজার হয় দ্যাট ইজ নট এপিলেপসি। একাধিকবার মানে রিকারেন্ট যদি হয় তখন বলা হয় এপিলেপসি। আচ্ছা, এটা ইপিডেমিওলজি হচ্ছে সব দোষী হয়, যে কোনো এজই হইতে পারে, যে কোনো এজই হইতে পারে, যে কোনো সেক্সই হইতে পারে, মেল ফিমেল বোথ সেক্সই হয়, যে কোনো এজই হয়। কেমন? তো প্রিভিলেন্স রেট হচ্ছে 0.5 to 1%। আর তোমার ইনসিডেন্স, অ্যানুয়াল ইনসিডেন্স হচ্ছে একটা ইংল্যান্ডের একটা স্টাডি আছে, আমাদের দেশে অনেক স্টাডি আছে। ইংল্যান্ডের স্টাডি আছে দেখো 22 about 30 per 1 lakh পপুলেশন মানে পার ইয়ারে। কেমন? এটা আছে। তো 5% চান্স থাকে যে কোনো লোকেরই, 5% মানে সারা জীবনে 5% চান্স থাকে এই যে একটা কনভালশন হওয়ার আর কি বা সিজার হওয়ার। তো এটার প্যাথোজেনেসিস হচ্ছে, প্যাথোজেনেসিস তোমরা জানো আমরা ব্রেনে যে নিউরনগুলো আছে এই নিউরনগুলো কতগুলো কেমিক্যাল মিডিয়েটরের মাধ্যমে কাজ করে। কিছু কিছু কেমিক্যাল মিডিয়েটর আছে এক্সাইটেটরি, আর কিছু কিছু মিডিয়েটর আছে ইনহিবিটরি। যেমন ইনহিবিটরি মিডিয়েটর হচ্ছে গাবা, গামা অ্যামাইনো বুটাইরিক অ্যাসিড। এক্সাইটেটরি কেমিক্যাল মিডিয়েটর আছে যেমন তোমার অ্যাসপার্টেট আছে, তারপর তোমার গ্লুটামিক অ্যাসিড আছে। এইগুলো হচ্ছে তোমার এক্সাইটেটরি তোমার নিউরোট্রান্সমিটার। তাহলে ব্রেনে দুই ধরনের নিউরোট্রান্সমিটার থাকে, কিছু আছে এক্সাইটেটরি আর কিছু আছে ইনহিবিটরি। ইনহিবিটরি যেটা বললাম গাবা, এক্সাইটেটরি যেমন অ্যাসপার্টেট। কেমন? এই বিভিন্ন এরকম কেমিক্যাল মিডিয়েটর থাকে বা নিউরোট্রান্সমিটার থাকে, এগুলো সবসময় একটা ব্যালেন্স স্টেটে থাকে। ইনহিবিটরিগুলো ইনহিবিট করবে সেলরে, আর স্টিমুলেট বা এক্সাইটেটরিগুলো স্টিমুলেট করে। যখন কোনো কারণে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার লেভেল কমে যাবে অ্যান্ড এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যখন বেড়ে যাবে, দেয়ার উইল বি ইমব্যালেন্স। নর্মাল দেয়ার উইল বি ব্যালেন্স। ইনহিবিটরি এবং এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার নর্মালি একটা ব্যালেন্সে থাকে। এই জন্য নর্মালি এক্সেসিভ বা অ্যাবনর্মাল এক্সেসিভ ডিসচার্জ হচ্ছে না। কিন্তু যদি কোনো কারণে ধরো একটা ব্রেনে একটা লেশন হলো, সে যে কোনো কারণে হোক, স্ট্রোক হোক, ট্রমা হোক বা একটা ইনফেকশন হোক, যে কোনো কারণে হোক ব্রেনে একটা যদি লেশন হয় তখন কি হইতে পারে? তখন এক্সেসরি নিউরোট্রান্সমিটারগুলো বেশি হইতে পারে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারগুলো কমে যেতে পারে। এই যে দেয়ার উইল বি ইমব্যালেন্স। যখন কোনো কারণে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কমে যাবে আর এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার বেড়ে যাবে, তখন একটা ইমব্যালেন্স হবে। এই ইমব্যালেন্স হওয়ার জন্য তোমার তখন অ্যাবনর্মাল এক্সেসিভ ডিসচার্জ হবে সেরিব্রাল নিউরন এবং যার জন্য তোমার সিজার হবে। তাহলে প্যাথোজেনেসিস বুঝতে পারতেছো যে নর্মালি একটা ব্যালেন্সে থাকে,
ইনহিবিটরি এবং এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারগুলো। কিন্তু কোনো কারণে যদি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কমে যায়, লেভেলটা কমে যায়, অথবা যদি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার বেড়ে যায়, তখন এটা ইমব্যালেন্স হবে এবং এই কারণে তার সিজার হইতে পারে। এখন আমরা সিজারের ক্লাসিফিকেশন কিভাবে করি? সিজারের ক্লাসিফিকেশন হচ্ছে ইন্টারন্যাশনাল লিগ এগেনস্ট এপিলেপসি, 2010 সালে যে ILAE, ইন্টারন্যাশনাল লিগ এগেনস্ট এপিলেপসি, এরা 2010 সালে যে ক্লাসিফিকেশন করছে সেটি আমরা এখনো ফলো করি। সেটা সিজারের ক্লাসিফিকেশন হচ্ছে, 1 নম্বর হচ্ছে তুমি ফোকাল সিজার, 2 নম্বর হচ্ছে জেনারেল সিজার, 3 নম্বর হচ্ছে তোমার আননোন। ফোকাল হচ্ছে, আগে বলতে হলো সিম্পল পার্সিয়াল, এখন সিম্পল পার্সিয়াল বলে না, এখন বলে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস। ফোকাল সিজারের মধ্যে আমরা ক্লাসিফাই করতেছি উইদাউট, 1 নম্বর হচ্ছে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, তার মানে পেশেন্টের কনসাসনেস ঠিক থাকবে, তার সিজার হইতেছে কিন্তু কনসাসনেস ইনট্যাক্ট থাকবে। উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, এটার আগে বলতো সিম্পল পার্সিয়াল সিজার, এখন বলে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস। এই ফোকাল সিজারে প্রথম যেটা ক্লাসিফিকেশন সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস, সেটা মোটর হইতে পারে, সেন্সরি হইতে পারে। 2 নম্বর হচ্ছে উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, কেমন? 3 নম্বর হচ্ছে ইভলভিং ইনটু জেনারেলাইজড সিজার, ইভলভিং ইনটু সেকেন্ডারি জেনারেলাইজড সিজার। তিনটা, তাহলে ফোকাল সিজারে আমরা 3 ভাগে ভাগ করলাম। আগে বলতো সিম্পল পার্সিয়াল সিজার, 2 নম্বর বলতো কমপ্লেক্স পার্সিয়াল সিজার, আর 3 নম্বর বলতো সেকেন্ডারি জেনারেলাইজেশন। এখন এই টার্মগুলো বাদ দিয়ে বলতেছে যে 1 নম্বর বলছে উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, 2 নম্বর বলছে 1 নম্বর হচ্ছে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, 2 নম্বর হচ্ছে উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, 3 নম্বর হচ্ছে সেকেন্ডারি জেনারেলাইজেশন, ইভলভিং ইনটু বাইল্যাটারাল সেকেন্ডারি জেনারেলাইজেশন। তো এই যে ক্লাসিফিকেশনের প্রথমটা হচ্ছে ফোকাল সিজার, 2 নম্বর হচ্ছে জেনারেলাইজড সিজার। ফোকাল সিজারে তো আমরা 3টে ভাগে ভাগ করলাম, যে বললাম যে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, 2 নম্বর হচ্ছে উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, 3 নম্বর হচ্ছে ইভলভ ইনটু বাইল্যাটারাল জেনারেলাইজড সিজার। এই ফোকাল সিজারে এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মেজর হেডিং হচ্ছে ফোকাল সিজার, 2 নম্বর হচ্ছে জেনারেলাইজড সিজার, আর 3 নম্বর হচ্ছে আননোন। তো জেনারেলাইজড সিজারের ভিতরে কি কি আছে? একটা হচ্ছে there is tonic clonic, generalized tonic clonic seizure, কেমন? জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার, এটা আগে কখনো বলতো এটা গ্র্যান্ড মল, এখন এই নামগুলো বলে না। তাহলে জেনারেলাইজড সিজারের মধ্যে একটা হচ্ছে টনিক ক্লোনিক সিজার, জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার, জেনারেল সিজারের ভিতরে। 2 নম্বরে হচ্ছে অ্যাবসেন্ট সিজার। অ্যাবসেন্ট সিজারের মধ্যে জেনারেলাইজড অ্যাবসেন্ট সিজারের ভিতরে আছে একটা টিপিক্যাল অ্যাটিপিক্যাল আছে, জেনারেলাইজড টনিক ক্লোনিকের ভিতরে আছে জেনারেল, এগুলো হচ্ছে জেনারেলাইজড সিজারের ভিতরে টনিক ক্লোনিক। 2 নম্বর হচ্ছে অ্যাবসেন্ট সিজার, 3 নম্বর হচ্ছে টনিক সিজার, 4 নম্বর হচ্ছে অ্যাটনিক সিজার, 5 নম্বর হচ্ছে ক্লোনিক সিজার, 6 নম্বর হচ্ছে মায়োক্লোনিক সিজার। তাহলে জেনারেলাইজড সিজারের ভিতরে কি কি হতে পারে? জেনারেলাইজড সিজারের ভিতরে একটা হচ্ছে অ্যাবসেন্ট সিজার, 2 নম্বর হচ্ছে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার, 3 নম্বর হচ্ছে টনিক সিজার, 4 নম্বর হচ্ছে ক্লোনিক সিজার, 5 নম্বর হচ্ছে অ্যাটনিক সিজার, 6 নম্বর হচ্ছে মায়োক্লোনিক সিজার। আচ্ছা, 3 নম্বর হেডিং হচ্ছে আননোন, কোনো কারণ জানা নেই বা আনএক্সপ্লেইনড। সেটা হচ্ছে তোমার যেমন ইনফ্যান্টাইল স্পাজম, তারপর রিফ্লেক্স সিজার। যেমন কোনো রোগী দেখা যাবে যে সে টিভির সামনে বসে টিভি দেখতেছে, তখন তার ওই যে লাইট, যে লাইটটা স্টিমুলেট করে তখন তার কনভালশন হতে পারে, এটা হচ্ছে রিফ্লেক্স। বা কম্পিউটারের সামনে অনেক সময় কাজ করতেছে, তখন তার কনভালশন হতেছে, এই যে লাইটটা লাইটটা স্টিমুলেট করে যার জন্য কনভালশন হয়, এটা হচ্ছে আননোন। আর একটা আছে ফিব্রাল কনভালশন, যেটা বাচ্চাদের হয়। তাহলে আনএক্সপ্লেইনড বা আননোন যেটা, সেটা হচ্ছে তুমি ফিব্রাল কনভালশন বা ধরো রিফ্লেক্স এপিলেপসি অথবা তোমার ইনফ্যান্টাইল স্পাজম, এগুলো হচ্ছে আননোন মেকানিজমের মধ্যে।
তাহলে আমরা সিজারের তিনটে গ্রুপে ভাগ করছি। একটা হচ্ছে ফোকাল সিজার, 2 নম্বর হচ্ছে জেনারেল সিজার, 3 নম্বর হচ্ছে আননোন মেকানিজম বা আননোন। প্রথম যেটা বললাম ফোকাল সিজার, তার মধ্যে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, তার কোনো কনসাসনেস বা অ্যাওয়ারনেস সেটা লস্ট হবে না, কিন্তু কনভার্সন হবে। সেটা হচ্ছে 1 নম্বর, উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস। আমার কথাগুলো শুনতেছো তো? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে ফোকাল সিজারে 1 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস। সেটা মোটর হইতে পারে, সেন্সরি হইতে পারে। 2 নম্বর হচ্ছে উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, এখানে পেশেন্টের কনসাসনেস লস্ট হবে। আগে এটার নাম ছিল টেম্পোরাল লোব এপিলেপসি বা কমপ্লেক্স পার্সিয়াল সিজার, এখন এই নামগুলো বলে না, এখন বলে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাস। কিন্তু অনেকে এখনো এই নামে বলে যে টেম্পোরাল লোব এপিলেপসি বা কমপ্লেক্স পার্সিয়াল সিজার। সেটা 2 নম্বর বলছি। 3 নম্বর হচ্ছে ইভলভিং ইনটু বাইলেটারাল জেনারেল সিজার। একটা ফোকাল এক জায়গা থেকে সিজার হবে, এটা 2 দিকের সেরিব্রাল হেমিস্ফিয়ারে ছড়াই যাবে। আমি এটা এক্সপ্লেন করতেছি, একটু পরে এসেছি তখন বুঝবা। এটা হচ্ছে তোমার ফোকাল সিজারে তাহলে 3 ভাবে ক্লাসিফাই করে। একটা হচ্ছে বললাম উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, 2 নম্বর বলছি উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, 3 নম্বর হচ্ছে ইভলভিং ইনটু বাইলেটারাল জেনারেল সিজার। এই 3টে ফোকাল সিজারে এই 3টে ভাগে ভাগ করছে। তারপর হচ্ছে জেনারেল সিজার। জেনারেলাইজ সিজারে কি ভাগে ভাগ বললাম? প্রথম হচ্ছে অ্যাবসেন্ট সিজার, 2 নম্বর হচ্ছে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার, 3 নম্বর হচ্ছে টনিক সিজার, 4 নম্বর হচ্ছে ক্লোনিক সিজার, 5 নম্বর হচ্ছে অ্যাটনিক সিজার, 6 নম্বর হচ্ছে মায়োক্লোনিক সিজার। এটা হলো জেনারেলাইজ সিজার। আর 3 নম্বর হেডিং এ বলছিলাম আননোন মেকানিজম। আননোন মেকানিজম যেমন রিফ্লেক্স এপিলেপসি, তারপর ইনফ্যান্টাইল স্পাজম, এইগুলো হচ্ছে ফেব্রাইল কনভালশন, এইগুলো হচ্ছে তোমার আননোন মেকানিজম। তাহলে 3টে হেডিং এ মনে রাখবা। এখন আমরা যেটা বলতেছিলাম ফোকাল সিজার। ফোকাল সিজার প্রথম বলছিলাম উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস। তোমরা জানো যে ধরো ব্রেনের একটা সাইড, ধরো ফ্রন্টাল লবে একটা ফোকাসটা আছে, যেখান থেকে ইপিলেপটিকন ডিসচার্জটা তোমার বারবার হইতেছে, যেমন একটা জায়গায়। তাহলে যেখানে ধরো ডান দিকে যদি ফোকাসটা থাকে, তাহলে বাম দিকে ফ্রন্টাল লোবে, যদি ডান দিকের ফ্রন্টাল লোবে ফোকাসটা থাকে, তাহলে বাম দিকে হাতে তার হয়তো তার এরকম কনভালশন হবে। ফোকাল মানে একটা পার্টিকুলার পার্টে হবে। কেমন? যেদিকে ফোকাসটা থাকবে তার সিজারটা হবে তার উল্টো দিকে। কেমন? সেই জায়গায় যে লোবের লেশন হবে, সেই লোবের ইসের উপর নির্ভর হবে। ফ্রন্টাল লোবে যদি হয় মোটর এরিয়াতে, তাহলে তার মোটর কনভালশন হবে বা সিজার হবে। কেমন? তাহলে যে জায়গা হবে তার উল্টো দিকে তার ইফেক্টটা হবে। এখানে তোমার যেহেতু আমরা বলছি ফোকাল, তার মানে একটা পার্টিকুলার পার্টে এই কনভালশন বা সিজার হবে। যেমন হয়তো দেখলো মুখের অ্যাঙ্গেলে তার সিজার শুরু হলো, অথবা দেখলো একটা আঙ্গুলে এরকম আমাকে দেখতেছো তোমরা? হয়তো হ্যালো, জি স্যার। হয়তো দেখা গেল তার একটা পার্টে শুধু এরকম কনভালশন হইতেছে বা সিজার হইতেছে, একটা পার্টে হয়তো তার এই যে আঙ্গুলে, কেমন এরকম ভাবে হইতেছে একটা পার্ট। এটা ফোকাল যেহেতু বলছি, এটা তার কনসাসনেস ইনট্যাক্ট থাকবে, কনসাসনেসের কোনো ইম্পারমেন্ট হবে না। এই জন্য বলছি উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস। এই সিজারটা হবে ফোকাল এরিয়াতে, একটা এরিয়াতে হয়তো দেখালো যে আঙ্গুলে শুধু এরকম কনভালশন হইতেছে, এটা হচ্ছে ফোকাল সিজার, এবং তার কনসাসনেস ইনট্যাক্ট হবে। কখনো কখনো এই সিজারটা এটা স্প্রেড করতে পারে, হয়তো আঙ্গুলে, হয়তো পুরো হাতে এরকম। প্রথমে হয়তো একটা আঙ্গুলে শুরু হইতে পারে, তারপর হয়তো হাতে শুধু কনভালশন হতে পারে। মানে একটা ফোকাল পার্ট, একটা পার্টিকুলার পার্টটা শুধু ই হবে, এই জন্য বলছে ফোকাল। আর এটা কোনো কনসাসনেস ইম্পারমেন্ট হবে না। তাহলে প্রথমেই হচ্ছে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস। আর সিজার বা কনভালশনটা হবে হলো একটা ফোকাল পার্টে, কেমন? অথবা দেখা গেলো মুখের অ্যাঙ্গেলে শুধু এরকম সিজার হইতেছে বা কনভালশন হইতেছে। 2 নম্বর বলছে হচ্ছে there will be impairment of consciousness or awareness। সেখানে হবে কি
সেখানে তার কনভালশন হবে, ফোকাল হবে, কিন্তু তার সাথে তার কনসাসনেস লস্ট হবে। এখানে আগে আগে বলতো কমপ্লেক্স পার্শিয়াল সিজার বা টেম্পোরাল লোব এপিলেপসিতে, এটা আগে বলতো, এখন এই টেম্পোরাল লোব এপিলেপসি বা কমপ্লেক্স পার্শিয়াল সিজার এখন বলে না, কিন্তু তোমরা জেনে রাখতে পারো যে এটা আগে এরকম নাম ছিল আর কি। এখন হচ্ছে উইদাউট, প্রথমটা বলছে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস, 2 নম্বর বলছে উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস। তার ফোকাল কনভালশন হবে, তার সাথে তার কনসাসনেস লস্ট হবে। আর 3 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে ইভলভিং ইনটু বাইল্যাটারাল সেকেন্ডারি জেনারেল সিজার, মানে একটা ফোকাল পার্টে কনভালশন হবে, কিন্তু ধরো তার বাম দিকের ফ্রন্টাল লোবে তার ফোকাসটা ছিল, এখান থেকে তার বারবার বারবার এবং ডিসচার্জ হয়েছে, ডিসচার্জ হয়েছে, এবং বাম দিকের হয়তো তার আঙ্গুলে তার সেই কনভালশনটা হচ্ছে। কেমন? এখন এটা হচ্ছে কি, ডান দিকে হয়তো ফোকাসটা, সেটা আলটিমেটলি বাম দিকেও এটা সরাই দেবে, বাইল্যাটারাল ইনভলভমেন্ট হবে। তাহলে প্রথম এটা শুরু হয় ফোকাল এবং আলটিমেটলি হবে এটা জেনারেলাইজড হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে ইভলভিং ইনটু বাইল্যাটারাল জেনারেলাইজড সিজার, প্রথম শুরু হয় ফোকাল দিয়ে, তারপর আলটিমেটলি হবে জেনারেলাইজড। এই জন্য আগে এটার নাম হচ্ছে, নাম বলতো সেকেন্ডারি জেনারেলাইজড সিজার। সেকেন্ডারি বলা হয় এই জন্য প্রথমে একটা পার্টে শুরু হবে, তারপর সেটা অন্য হেমিস্ফিয়ারও তোমার সরাই যাবে, স্প্রেড করবে, এবং আলটিমেটলি পেশেন্টের কনসাসনেস লস্ট হবে। আর জেনারেলাইজড সিজার যেটা, যে টনিক কোলিন, সেটা আমি পরে এসেছি, সেটা কিন্তু একসাথে দুই দিকে কনভালশন হবে, একসাথে দুই দিকে কনভালশন এবং তার সাথে কনসাসনেস লস্ট হবে। এই জন্য এটার বলা হয় যে প্রাইমারি জেনারেলাইজড টনিক কোলিনিক সিজার। আর এটা সেকেন্ডারি জেনারেলাইজড বলা হয়েছে কেন, ফোকাল এরিয়াতে একটা পার্টে শুরু হবে কনভালশন, আলটিমেটলি অন্য সেরিব্রাল হেমিস্ফিয়ারে এটা স্প্রেড করবে এবং তার সাথে পেশেন্ট কনসাসনেস লস্ট করবে। প্রথম শুরু হবে ফোকাল দিয়ে, সেকেন্ডারি জেনারেলাইজড হবে, এক পার্টের থেকে সরে অন্য হেমিস্ফিয়ারে যাবে এবং তখন পেশেন্ট কনসাসনেস লস্ট করবে। বুঝতে পারছো তাহলে কথাটা? তাহলে আমরা ফোকাল সিজার বলবো এই জন্য যে একটা পার্টিকুলার পার্টে এটা লিমিটেড থাকে বা কনফাইন্ড থাকে, এই জন্য বলা হয় ফোকাল। এটা 3টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, সেটা মোটর হইতে পারে, সেন্সরি হইতে পারে। এটা তো বললাম মোটর, যে একটা পার্টে এরকম যদি কিছু না কনভালশন হয় তো সেটা মোটর। সেন্সরি হইতে পারে, সেন্সরি হইতে কেমন, যেমন টিংলিং সেন্সেশন অথবা নামনেস সেন্সেশন, ব্রেনে একটা এরিয়াতে হইতেছে, সেটা সেন্সরি ম্যানিফেস্টেশন। এখানে কোনো মোটর হবে না, এই যে এরকম যে এটা হবে না, সেখানে হয়তো টিংলিং সেন্সেশন বা বার্নিং সেন্সেশন বা নামনেস, সেটা বোঝা যাবে, সেটা ফোকাল এরিয়াতে হবে। সেটা মোটর হইতে পারে, সেন্সরি হইতে পারে, সেটাও অটোমেটিক হইতে পারে, সাইকিক হইতে পারে। যেমন এই ফিচারগুলো হইতে পারে মোটর, সেন্সরি, সাইকিক, ইভেন তোমার অটোনমিক ম্যানিফেস্টেশন, এই ধরনের ফিচার থাকতে পারে আর কি। আচ্ছা, তাহলে 1 নম্বর বলছে হলো তোমার উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস, 2 নম্বর বলছে হলো উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস। তার সিজারটা ফোকাল থাকবে কিন্তু তার সাথে কনসাসনেস লস্ট হবে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর বলছে কি, ইভলভিং ইনটু বাইল্যাটারাল জেনারেলাইজড সিজার, যেটা আগে বলা হয়তো সেকেন্ডারি জেনারেলাইজড সিজার, এখন বলা ইভলভিং ইনটু বাইল্যাটারাল জেনারেলাইজড সিজার। ফোকাল পার্টে কনভালশন হবে, সেটা আলটিমেটলি দুই দিকে মানে অন্য হেমিস্ফিয়ারে ছড়াই যাবে, এই জন্য বলা, এবং পেশেন্টের কনসাসনেস লস্ট হবে। প্রথম হচ্ছে ফোকাল, তারপর অন্য লোবে ছড়াই যাবে, এই জন্য সেকেন্ডারি জেনারেলাইজড। এই জায়গায় কিন্তু পেশেন্টের কনসাসনেস লস্ট হবে। এইটা হচ্ছে তোমার ফোকাল সিজার। 2 নম্বরে হেডিং এ, মেজর হেডিং এ বলছি জেনারেলাইজড সিজার। একটা হচ্ছে ফোকাল, একটা জেনারেলাইজড। জেনারেলাইজড 1 নম্বর হচ্ছে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। আচ্ছা, ফোকাল সিজারের আরেকটা তুমি মনে রাখবা, ফোকাল সিজারের যেটা বলছিলাম উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস, এখানে পেশেন্টের আগে অরা থাকে, যেটা আমরা 2 নম্বর বলছিলাম উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস, সেখানে আগে অরা থাকে কখনো কখনো, তারপর তোমার সিজার থাকে, তারপর পোস্টেক্টাল কনফিউশন থাকে। এদিকে তিনটে হেডিং এ তুমি মনে রেখো, যখন আমরা ফোকাল সিজার কখনো কখনো, বিশেষ করে উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস, যেটা আগে টেম্পোরাল লোব এপিলেপসি বলতো, সেখানে আগে ওরা থাকে, তারপর তোমার ইকটাল ফেজ মানে সিজার থাকে, তারপর পোস্ট ইকটাল ফেজ থাকে। ওরা মানে কি, এই সময় হলো পেশেন্টের ধরো ডিজিনেস থাকতে পারে, মুড
তারপর তার মেমোরি, এগুলো একটু হবে, অল্টার্ড হবে, যে পার্সোনালিটি চেঞ্জ হতে পারে একটু, বাট টেম্পোরারি। তার মুড, বিহেভিয়ার, তারপর তার পার্সোনালিটি, এগুলো হচ্ছে ফর টাইম বিং, এগুলো চেঞ্জ হতে পারে এই ওরা স্টেজে। এটা খুব ফিউ মিনিটস টু আওয়ার্স থাকতে পারে। এরপরে ইকটেল ফেজ শুরু হয়, তখন পেশেন্টের কনভালশন থাকতে পারে। ইকটেল ফেজের পরে হচ্ছে তোমার পোস্ট ইকটেল ফেজ। তাহলে প্রথম হচ্ছে ওরা, তারপর তোমার ইকটেল ফেজ, তারপর ইকটেল ফেজ, এটা অনেক আওয়ার্স টু তোমার ডেজ থাকতে পারে, কখনো কখনো মিনিটস টু আওয়ার থাকে, আবার কখনো কখনো আরো লং হইতে পারে। এই যে তোমার সিজার, এই সিজার অ্যাক্টিভিটিটা, এই সিজার অ্যাক্টিভিটির পরে তোমার পোস্ট ইকটেল ফেজ আছে। এখানে পোস্ট ইকটেল ফেজে হয় কি, পেশেন্টের এখানে কোনো কনভালশন থাকে না বা সিজার থাকে না, কিন্তু পেশেন্ট ড্রাউজি থাকে, পেশেন্টের হেডেক থাকে, পেশেন্ট কনফিউজ থাকে, কারণ ঘুমে থাকে, পেশেন্টের ইভেন মাইল্ডলি থাকতে পারে। তাহলে পোস্ট ইকটেল ফেজে পেশেন্ট ড্রাউজি থাকতে পারে, কনফিউজ থাকতে পারে, হেডেক থাকতে পারে। তাহলে একটা পেশেন্টে তুমি যদি হিস্ট্রি নাও, তাহলে হিস্ট্রি নিয়ে বুঝতে পারবা যে তার হয়তো ওরা আছে, ওরার পরে হয়তো ইকটেল ফেজ মানে সিজার আছে, সিজারের পরে পোস্ট ইকটেল ফেজ। পোস্ট ইকটেল ফেজে পেশেন্টের কোনো সিজার থাকবে না, কিন্তু পেশেন্ট তখন হবে কি, সিজারের পরে পেশেন্টের হেডেক থাকে, পেশেন্ট ড্রাউজি থাকে, পেশেন্ট কনফিউজ থাকতে পারে, পেশেন্টের বডি এক থাকতে পারে, মাইল্ডলি থাকতে পারে, এই সমস্ত ফিচারে থাকতে পারে। এই পোস্ট ইকটেল ফেজ মে লাস্ট ফর few minutes to hours, even days. তাহলে আমরা যখন ফোকাল সিজার দেখবো যে উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস, তারপর বলছি উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস, সেখানে কখনো কখনো ওরা থাকবে, ওরার পরে ইকটেল ফেজ থাকে, ইকটেল ফেজের পরে পোস্ট ইকটেল ফেজ থাকে। কেমন? এটা হচ্ছে তোমার, আমি ফোকাল সিজার বলছি। এরপরে আসো তোমার জেনারেলাইজ সিজার। জেনারেলাইজ সিজারের ভিতরে জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার। জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজারের প্রথম শুরু হয় পেশেন্টের, কখনো কখনো ওরা থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন ফোকাল সিজারে বিশেষ করে উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস ইউজুয়ালি ওরা থাকে, ওরার পরে ইকটেল ফেজ, তারপর পোস্ট ইকটেল ফেজ। আর জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজারের কখনো ওরা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে প্রথম শুরু হয় কি, প্রথম শুরু হয় টনিক ফেজ। টনিক ফেজে কি থাকে পেশেন্টের? জেনারেল কন্ট্রাকশন অফ দ্য মাসেলস অফ দ্য বডি। এই কন্ট্রাকশন অফ দ্য মাসেলস অফ দ্য বডি ইট মে লাস্ট ফর ফিউ সেকেন্ড, 10 to 20 সেকেন্ড। এই সময় যদি ধরো লেরেঞ্জিয়াল মাসেল কন্ট্রাকশন করে, ফিরিঞ্জিয়াল মাসেল কন্ট্রাকশন করে, তখন কি হয় পেশেন্টের? রেসপিরেটরি, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় ফর ফিউ সেকেন্ডস, 10 to 20 সেকেন্ড। পেশেন্টের যেহেতু রেসপিরেটরি মাসেল কন্ট্রাকশন করে, লেরেঞ্জিয়াল মাসেল কন্ট্রাকশন করে, ফিরিঞ্জিয়াল মাসেল কন্ট্রাকশন করে, এই জন্য পেশেন্ট টেম্পোরারি দ্যাট ইজ সিজেশন অফ রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। তখন পেশেন্ট কি ডেভেলপ করে? সাইনোসিস ডেভেলপ করে। পেশেন্ট শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, পেশেন্টের সাইনোসিস ডেভেলপ করে। দেয়ার উইল বি কালেকশন অফ সালাইভা ইন দ্য ফেরিঞ্জে, যে তার সালাইভা কালেক্ট হয়। দেয়ার মে বি টাং বাইটিং এর জন্য দাঁতে দাঁতে এভাবে লাগে, তো কামড় লাগে, তো তখন টাং বাইটিং হয়ে যেতে পারে, যার জন্য জিহ্বা কেটে যেতে পারে। কেমন? পেশেন্টের there will be tongue biting, there will be temporary cessation of respiration, patient cyanosis হয়, laryngeal muscle contraction, pharyngeal muscle contraction হয়, laryngeal muscle contraction এর জন্য একটা সাউন্ড হইতে পারে। তাহলে জেনারেলাইজ কন্ট্রাকশন অফ দ্য মাসেলস অফ দ্য বডি হয়, কিন্তু এইটা পারসিস্ট করে ফর ফিউ সেকেন্ড, 10 to 20 সেকেন্ড। এই সময় সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে, তার পালস টেকিকেড হইতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, পেশেন্ট ইভেন পিপল ডাইলেটেড হইতে পারে, যেহেতু সিম্পেথেটিক অ্যাক্টিভেশন হয়। কেমন? দ্যাট ইজ টনিক ডিসচার্জ হতো, টনিক কন্ট্রাকশন হতো, যার জন্য পেশেন্ট সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে। সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে কি হয়? তার টেকিকেডি হবে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এই দিস টনিক ফেজ ইজ ফলোড বাই দ্য ক্লোনিক ফেজ। তখন হয় কি, আস্তে আস্তে মাসেল রিল্যাক্স হইতে থাকে। প্রথম হলো টনিক কন্ট্রাকশন হয়েছিল, এটা 10 to 20 সেকেন্ড থাকে, তারপরে তোমার জেনারেলাইজড রিল্যাক্সেশন অফ দ্য মাসেল। এটা হচ্ছে ক্লোনিক স্টেজ। এই ক্লোনিক স্টেজ লাস্ট করে কত? 1 to 2 মিনিট।
এই সময় পেশেন্টের বাউল ব্লাডার তোমার ইভ্যাকুয়েশন হয়ে যেতে পারে, কেমন? তাহলে কোলোনিক ফেজ ইট মে লাস্ট ফর 1 to 2 মিনিটস। তাহলে টনিক ফেজ, তারপর কোলোনিক ফেজ, এরপরে এসব পেশেন্টের পোস্ট-ইকটাল ফেজ। এই পোস্ট-ইকটাল ফেজে পেশেন্ট থাকে, হেডেক থাকে, পেশেন্টের ড্রাউজি থাকে, পেশেন্ট কনফিউজ থাকতে পারে, পেশেন্টের মাইল্ড বডি এক থাকতে পারে পোস্ট-ইকটাল ফেজে। তাহলে প্রথমে আমরা বলছিলাম যে এই যে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার, এটা ধরো এই জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারে ফোকাল সিজারে যেমন আন্ডারলাইং স্ট্রাকচারাল লেশন থাকে, হয়তো ব্রেনে দেখা গেলো যে কোনো টিউমার আছে, অথবা কোনো সিস্ট আছে, অথবা কোনো অ্যাবসেস আছে, অথবা অন্য কোনো স্ট্রাকচারাল লেশন আছে। কিন্তু জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারে এটা অ্যাবাউট 10%, যে ইপিলেপসির যে তার 10% হচ্ছে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। এটা সাধারণত ইডিওপ্যাথিক, এটা আন্ডারলাইং কোনো স্ট্রাকচারাল লেশন সাধারণত থাকে না, এবং একসাথে তার বডির দুই দিকে হয়, সিজার হয়। জেনারেলাইজড টনিক ক্লোনিক দুই দিকে হয় এবং পেশেন্ট কনসাসনেস লস্ট হয়। ফোকাল সিজারে বলছি কনসাসনেস লস্ট হইতেও পারে, না হইতে পারে। প্রথমটা বলছিলাম উইদাউট ইম্পারমেন্ট অফ কনসাসনেস, দ্বিতীয়টা বলছিলাম উইথ ইম্পারমেন্ট অফ কনসাসনেস ফোকাল সিজারে। কিন্তু জেনারেলাইজ সিজারে হবে কি, পেশেন্টের টনিক স্টেজে যাবে, ক্লোনিক স্টেজে যাবে, এর সাথে পেশেন্ট কনসাসনেস লস্ট হয় এবং একসাথে বডির দুই দিকেই তার সিজার হবে। পেশেন্টের একসাথে সাইমালটেনিয়াসলি দুই দিকে সিজার হবে এবং পেশেন্টের কনসাসনেস লস্ট হবে। প্রথম হচ্ছে টনিক ফেজ, তারপর ক্লোনিক ফেজ। এই টনিক ফেজ এবং ক্লোনিক ফেজ ওভার হওয়ার পরে পেশেন্ট যায় কি, কোন স্টেজে যায়? পোস্ট-ইকটাল ফেজে। পোস্ট-ইকটাল ফেজে পেশেন্ট তখন কি থাকে? পেশেন্ট ঘুমে থাকে, মাথা ব্যথা থাকে, কনফিউজ থাকে, কেমন? এই পোস্ট-ইকটাল ফেজ। দিস ফেজ লাস্ট ফর few hours to days, hours to days পারসিস্ট করতে পারে। এটা হচ্ছে তোমার জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। এটার আগে বলতো গ্র্যান্ড মল এপিলেপসি, এখন এই নামে বলে না। আচ্ছা, এরপরে এসো তোমার টনিক, শুধু টনিক। এই জায়গায় টনিক, শুধু টনিকে মানে ফিউ সেকেন্ড এরকম টনিক কন্ট্রাকশন থাকতে পারে, ক্লোনিক ফেজের হয় না। তারপর আস্তে 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 পেশেন্ট এই সিজার এইভাবে পেশেন্ট কনসাসনেস লস করতে পারে। এটা হচ্ছে শুধু টনিক, এগুলো লেস কমন। কিন্তু যেটা তোমার যেটা মানে বেশি দেখা যায় সেটা হলো টনিক ক্লোনিক সিজার। শুধু টনিক হইতে পারে, অ্যাটনিক হইতে পারে। অ্যাটনিক মানে সাডেনলি তার মাসেল টোন লস্ট হয়ে গেল, মাসেল টোন লস্ট ফিউ সেকেন্ড, এবং পেশেন্ট মে ফল অন দ্য গ্রাউন্ড। এইটাই সবচেয়ে খারাপ, যে হঠাৎ করে পেশেন্টের মাসেল টোন লস হয়ে যায়, পেশেন্ট দাঁড়ানো থাকলে মে ফল অন দ্য গ্রাউন্ড, এবং কোনো ইঞ্জুরি হতে পারে, হেড ইঞ্জুরি হতে পারে বা অন্য জায়গায় ইঞ্জুরি হতে পারে, পেশেন্টের কনসাসনেস মে বি লস্ট। তাহলে শুধু টনিক হইতে পারে, শুধু অ্যাটনিক হইতে পারে। মায়োক্লোনিক সিজার মানে হচ্ছে পেশেন্টের হঠাৎ করে জার্কিং মুভমেন্ট হবে, সে সামনের দিকে পড়ে যেতে পারে, পাশের দিকে পড়ে যেতে পারে, পিছন দিকে পড়ে যেতে পারে। এটা হচ্ছে মায়োক্লোনিক সিজার। তাহলে সবচেয়ে কমন হচ্ছে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার, এটাই সবচেয়ে কমন। এটা সাধারণত ইডিওপ্যাথিক, এবং তুমি যদি এই পেশেন্টের কোনো সিটি স্ক্যান বা এমআরআই করো তাহলে সাধারণত আন্ডারলাইং লেশন থাকে না। কিন্তু ফোকাল সিজারে সাধারণত আন্ডারলাইং স্ট্রাকচারাল লেশন থাকে। আমরা যদি সিটি বা এমআরআই করি তখন আন্ডারলাইং, সেটা আমি পরে এসেছি, তখন তুমি আন্ডারলাইং স্ট্রাকচারাল লেশন পাইতে পারো। তাহলে জেনারেলাইজ সিজারে আমি যেটা সবচেয়ে টিপিক্যাল সেটা হচ্ছে জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার। আর কি কি সিজার হইতে পারে? টনিক হইতে পারে, অ্যাটনিক হইতে পারে, তারপর ক্লোনিক হইতে পারে, মায়োক্লোনিক সিজার হইতে পারে। আচ্ছা, এছাড়াও জেনারেলাইজ সিজারে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হলো অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স সিজার হচ্ছে এটা সাধারণত বাচ্চাদের হয়, সাধারণত 4 থেকে 5 বছর থেকে ধরো 10, 12 বা 15 বছর, এই বয়সেই বেশি হয় অ্যাবসেন্স সিজার। এই অ্যাবসেন্স সিজার সাধারণত বাবা মা অথবা স্কুলের টিচার, যদি স্কুলের টিচার তার এই সিজার সম্পর্কে কোনো জ্ঞান থাকে তাহলে তারাই ডায়াগনোস করতে পারে। এটা হয় কি, এটা তো বললাম যে সাধারণত 4-5 বছর থেকে এই ধরো 12, 13, 14, 15 এই বয়সী বাচ্চাদের বেশি হয় এই অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স সিজার ওটা কোনো টিপিক্যাল সিজার হয় না। এটা হয় কি, বাচ্চা ধরো স্কুলে আছে,
হয়তো লেখতেছে অথবা তো পড়তেছে, পর মানে পরে মোমেন্টস হয়তো ফিউ সেকেন্ড পেশেন্ট কি হবে, এরকম আনমন হয়ে যাবে, কোনো কথাটা তো বললো না, হয়তো হাতে কলম ছাড়া হাতে কলমটা পড়ে গেল হাতের থেকে, এরকম ভ্যাকান্টলি এরকম তাকাই থাকে, এই এক দুই সেকেন্ডের পরে আবার ঠিক হয়ে যায়। অনেক মনে করে হয়তো স্কুলে দুষ্টুমি করতেছে, কিন্তু এটা কিন্তু তার কনভালশন হতেছে। এই যে ফর ফিউ মানে এক দুই সেকেন্ডের ফিউ মানে সেকেন্ডস এরকম হইতে পারে আর কি। এরকম দৈনিক হয়তো একসাথে হয়তো 50 to 100 টাইমস হইতে পারে এরকম দৈনিক। এই যে মোমেন্টারি এই যে তার ই হয়, এটা দৈনিক হয়তো 50 থেকে 100 টাইমস হইতে পারে। তো এইটা যদি ধরো স্কুলের টিচার ধরো যদি তার এই সম্পর্কে কোনো জ্ঞান থাকে তাহলে সে কিন্তু বুঝতে পারে আর কি। অথবা বাবা মা যদি ধরো এডুকেটেড হয় তাহলে বুঝতে পারে আর কি, তারাই ডায়াগনোস করতে পারে। মানে পেশেন্ট ফর ফিউ মোমেন্টস ফিউ সেকেন্ডস সে আনমনা হয়ে যায়, সে যে কাজটা করে ওই কাজ তখন করে না। হয়তো দেখা গেলো লিখতেছিল, কিছু সময়ের জন্য সে লেখা বন্ধ করে তাকে থাকবে এরকম, মানে ওই সময় তার ই হয়, সিজার হয় আর কি। কিন্তু এ জায়গায় ওইরকম পেশেন্ট আনকনসিয়াস এরকম আনকনসিয়াস হয়েছে না, বা পেশেন্ট মানে সে পড়ে যায় না, জাস্ট এরকম ভ্যাকান্ট লুকে এরকম তাকাই থাকলো, এক দুই সেকেন্ডের পর আবার ঠিক হয়ে গেল। এরকম মানে 30, 50, 100 টাইমস হইতে হলো ডেইলি এরকম অ্যাটাক আর কি। এই পেশেন্টের একটা হলো হিস্ট্রি ডায়াগনোস করা, আর একটা ইজিতে একটা স্পেশাল তোমার ফাইন্ডিং পাওয়া যায়। 3 হার্টস পার সেকেন্ড স্পাইক অ্যান্ড ওয়েভ রিসার্চ থাকে, ইজি ফান্ডিং এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ফান্ডিংটা এই অ্যাবসেন্সিজের এই যে 3 হার্টস পার সেকেন্ড এই স্পাইক অ্যান্ড ওয়েভ রিসার্চ, এটা অন্য তোমার সিজার টাইপে পাওয়া যাবে না, এটা শুধু অ্যাবসেন্সিজেরই পাওয়া যাবে। তাহলে একটা হলে পেশেন্টের এই যে অ্যাবসেন্সিজের, এটা তো বাচ্চাদের বেশি হয়, কেমন সেটা স্কুল গোয়িং বা বয়স ধরো 4-5 বছর থেকে 15, 12, 14, 15 এই বছর পর্যন্ত, এই বয়স পর্যন্ত। এবং এটা হলো টেম্পোরারি ওইরকম হয়, ভ্যাকান্টলি এরকম তাকাই থাকে, টেম্পোরারি সে স্টপ করে যে কাজ করতেছে সেটা বন্ধ করে থাকে, আবার 1, 2, 3 সেকেন্ড পরে ফিউ সেকেন্ড পরে আবার ঠিক হয়ে যায়। এরকম 50 to 100 টাইমসও অ্যাটাক হইতে পারে। আচ্ছা, এইটা আরেকটা হলো পেশেন্টে এরকম বারবার অ্যাটাক হওয়ার জন্য পেশেন্ট স্কুলের পারফরমেন্স আস্তে 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 ডিটেক্ট করতে থাকে। এটা যদি স্কুল টিচার যদি এটা করে তাহলে সে ডায়াগনোস করতে পারে যে ছেলেটা আগে ভালো ছিল কিন্তু ওর পারফরমেন্স এত মানে খারাপ হইতেছে কেন। আচ্ছা, এটা গেলে হলো তোমার অ্যাবসেন্স সিজার। তাহলে আমরা জেনারেলাইজ সিজারে কিভাবে ভাগ করলাম, এটা হলো জেনারেলাইজ টনিক ক্লোনিক, এটা হচ্ছে টিপিক্যাল। এছাড়াও আরো কিছু মানে হইতে পারে, যেমন টনিক সিজার হইতে পারে, এগুলো হচ্ছে কি জেনারেল সিজার, কিন্তু টনিক সিজার হইতে পারে, ক্লোনিক সিজার হইতে পারে, অ্যাটনিক সিজার হইতে পারে, মায়োক্লোনিক সিজার হইতে পারে, আর কি একটা বললাম অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স সিজার এটাও কিন্তু জেনারেলাইজ সিজার। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রথমে বলছে ফোকাল, তারপর বললাম জেনারেলাইজড, আর কিছু হচ্ছে আননোন, আনএক্সপ্লেন। সেটা বলছিল যেমন তোমার ওই যে রিফ্লেক্স সিজার, যেমন টিপি পর্দা বা তোমার এরকম কম্পিউটারের সামনে বসে তার এরকম অনেক সময় কাজ করলে এরকম কনভালশন হতে পারে। আচ্ছা, তারপরে হলো ইনফেন্টাল স্পজম, এগুলো হচ্ছে আনএক্সপ্লেন। কেন হয় এটা জানা যায় না, সেই জন্য এই থার্ড গ্রুপের ভিতরে এইগুলো ইনক্লুড করছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই পেশেন্ট, তাহলে এটা হলো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের পরে পেশেন্টের এখানে তোমাদের বোঝার কোথাও অসুবিধা আছে? তোমাদের কোনো কোয়েরি আছে? এই যে আমি, আচ্ছা আমরা বললাম, প্রথম বললাম যে সিজারের ডেফিনেশন, তারপর বলছি হচ্ছে এপিলেপসি। সিজার এবং এপিলেপসি কিন্তু এক না, যে সিজার এবং এপিলেপসি, সিজার বা কনভালশন বা এপিলেপসি এক না। যদি রিকারেন্ট সিজার হয়, রিকারেন্ট কনভালশন, তখন আমরা বলি হলো এপিলেপসি। আচ্ছা, এরপরে বলছি হচ্ছে প্যাথোজেনিসিস, ইপিডেমিওলজি। ইপিডেমিওলজি বলছে যে সব সেক্সি হইতে পারে, মেল হইতে পারে, ফিমেল হইতে পারে, সব বয়সী হইতে পারে, কেমন? আচ্ছা, তারপরে বলছি যে পেশেন্টের প্যাথোজেনিস বলছি যে
তো তোমাদের একটু আগে বললাম যে প্যাথোজেনেসিস বললাম, তারপরে বলছি ক্লাসিফিকেশন, কেমন? আচ্ছা, এরপরে আসো কজ। আচ্ছা, কজ হচ্ছে আমরা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের কারণ পাই। সবার যে ধরনের একটা এল্ডারি পেশেন্ট, একটা 70 বছর বা 75 বছর একটা লোকের যে কারণে তার সিজার হবে, একটা 2 বছর বা 5 বছর ছেলেমেয়ের সে একই কারণে সিজার নাও হইতে পারে, তার কারণগুলো একটু ডিফারেন্ট হইতে পারে। তো কারণগুলো ধরো আমরা যদি বয়স অনুসারে আমরা যদি চিন্তা করি, তাহলে প্রথম আমরা ধরি নিউনেটস, মানে বাচ্চা ডেলিভারি করে 1 মাস পর্যন্ত, সেটা আমরা তো নিউনেটস বলি। তাহলে 1 মাসের ভিতরে যদি হয় তাহলে এক ধরনের কাজ চিন্তা করব। ইনফ্যান্ট, অর্থাৎ 1 মাস পরের থেকে ইনফ্যান্টস অ্যান্ড ইয়ং চিলড্রেন, ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন, যেটা 12 বছর বয়স পর্যন্ত, এই সময় একটা চিন্তা করব। 12 বছর পর থেকে 18 বছর এই দিকে একটা চিন্তা করব। 18 বছর বয়স থেকে ধরো তখন ইয়ং অ্যাডাল্ট, 35 বছর এই সময় একটা চিন্তা করব। 35 বছরের পরে যতদিন বেঁচে তখন মানে অ্যাডাল্টস অ্যান্ড এল্ডারলি, তখন এক ধরনের পথ চিন্তা করবো। ধরো নিউনেটস আপ টু দ্য 1 মান্থ, আপ টু 1 মান্থ, এই বয়স পর্যন্ত সাধারণত কি হয় পেশেন্টের, তার যদি ডেলিভারির সময় যদি ধরো মাথায় কোনো আঘাত লাগে, ট্রমা লাগে, ট্রমা অথবা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়, এটা হচ্ছে কমন। ট্রমা এবং ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, পেশেন্টের সিএনএস ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এই ধরনের ট্রমা হলো বা অন্য কোনো কারণে তার সিএনএস ইনফেকশন হতে পারে। তাহলে প্রথম বলছিল কোনো ট্রমা, হেড ইঞ্জুরি অ্যান্ড তোমার ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। 2 নম্বর বলছে হচ্ছে পেশেন্টের যদি মেটাবলিক ডিসঅর্ডার হয়, মেটাবলিক, যেমন ধরো পেশেন্টের ডেলিভারি পরপরই ধরো হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। তোমরা যখন পেডিয়াট্রিক্স ওয়ার্ডে করবা তখন সেখানেও দেখতে পারবা হাইপোগ্লাইসেমিয়া, যে কোনো কারণেই হোক হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। এটা হচ্ছে মেটাবলিক কারণের ভিতরে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আর কি। তারপর তোমার পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি, এই সমস্ত কমন কারণ, এগুলো হচ্ছে মেটাবলিকের ভিতরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আর কি। প্রথম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বলছি, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি, এইগুলো হচ্ছে কমন বাচ্চাদের নিউনেটের আর কি। তারপর হচ্ছে জেনেটিক ডিজিজ, অনেক জেনেটিক ডিজিজ আছে, অনেক ডেভেলপমেন্টাল ডিজিজ আছে, কেমন? তারপর ধরো পেশেন্টের হয়তো বাচ্চার মা হয়তো কিছু ড্রাগ কোনো অসুখের জন্য খাইতে পারে, সেই যখন ডেলিভারি করে তখন তো ওই সমস্ত ড্রাগের উইথড্র হয়ে যায়, তখন পেশেন্টের এই উইথড্র হওয়ার জন্য হইতে পারে। আর কমন আর একটা কারণ হচ্ছে পেরিনেটাল হাইপোক্সিয়া এন্ড ইসকেমিয়া, এটা হচ্ছে মোস্ট কমন। বাচ্চাদের যে কারণ সেটা হচ্ছে মোস্ট কমন হচ্ছে পেরিনেটাল হাইপোক্সিয়া অ্যান্ড ইসকেমিয়া। এটা তো বিভিন্ন কারণ আছে, যেমন পেরিনেটাল হাইপোক্সিয়া অ্যান্ড ইসকেমিয়া। 2 নম্বর কারণ হচ্ছে হেড ইঞ্জুরি। হয়তো দেখা হলো ডেলিভারির সময় তাকে কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করছে, তাহলে ব্রেনে আঘাত লাগতে পারে, অথবা অবস্ট্রাকটিভ লেবার আছে সেই কারণে হইতে পারে। তাহলে একটা হলে হেড ইঞ্জুরি অ্যান্ড ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। 3 নম্বর কারণ বলছি মেটাবলিক, যেমন ধরো হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে, হাইপোক্যালসিমিয়া হইতে পারে, হাইপোম্যাগনেসিয়ামিয়া হইতে পারে, পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি হইতে পারে, এগুলো হচ্ছে মেটাবলিক। তারপর হচ্ছে জেনেটিক ডিজিজ, তারপর হচ্ছে ডেভেলপমেন্টাল ডিজিজ, তারপর ড্রাগ, কিছু ড্রাগ আছে সেই ড্রাগ থেকে ইন্টারনাল লাইফে সেই ড্রাগগুলো ব্যবহার করছে, এখন সেই ড্রাগের থেকে যেহেতু বাচ্চা ডেলিভারি হচ্ছে এখন তাদের কনভার্সন হতে পারে। এইগুলো হচ্ছে নিউনেটাল কজ। তোমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে গেলে হয়তো আরো জানতে পারবা। তো এটা হচ্ছে নিউনেটাল। 2 নম্বর হচ্ছে ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন। এটা ধরো ইনফ্যান্ট আপনার কি 1 মাসের পরে থেকে ধরো, চিলড্রেন মানে আপ টু 12 ইয়ার্স।
এই সময় কি হইতে পারে পেশেন্টের কমন হচ্ছে ফিব্রাইল কনভালশন। ফিব্রাইল কনভালশন এটা পেডিয়াট্রিক্সে পড়াবে, এই জন্য আমি এখানে পড়াবো না আর কি। ফিব্রাইল কনভালশন হইতে পারে। পেশেন্টের হেড ট্রমা, বাচ্চাদের হেড ট্রমা বেশি হয় কেন? ধরো এই বসে স্ক্রাউলিং করে বা ই করে হাঁটা শেখে, ওই সময় বারবার পড়ে যেতে পারে, হয়তো কাঠের থেকে পড়ে যেতে পারে, ফ্লোরের থেকে পড়ে যেতে পারে, এই জন্য হেড ট্রমা হইতে পারে। হেড ট্রমা হইতে পারে, সিএনএস ইনফেকশন হইতে পারে, কেমন? তারপর জেনেটিক ডিজিজের জন্য হইতে পারে, ডেভেলপমেন্টাল ডিজিজের জন্য হইতে পারে। এইগুলো হচ্ছে তারা ইডিওপ্যাথিক হইতে পারে। কখনো কখনো দেখা যায় যে কোনো কারণ ছাড়াই হইতে পারে, কোনো কারণ যা ই হয় না, তারপরে কনভালশন হইতে পারে। এই যে ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন যেটা বললাম, তাহলে কি বললাম? একটা হলে বললাম পেশেন্টের যেটা তোমার ট্রমা, সিএনএস ইনফেকশন, তারপরে তোমার বললাম হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার, সবচেয়ে কমন হচ্ছে ফেব্রাইল কনভালশন এই বয়সে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন, এটা 12 বছর বয়স পর্যন্ত। তারপর হচ্ছে তোমার অ্যাডোলেসেন্ট, দ্যাট ইজ আপ টু দ্য এজ অফ 18। এই সময় কি হইতে পারে পেশেন্ট? ধরো এই সময় সাধারণত পেশেন্টের তোমার এখানেও ট্রমা, ডিফারেন্ট টাইপসের ট্রমা হইতে পারে, সিএনএস ইনফেকশন হইতে পারে, তারপর কিছু এই সময় কিছু টিউমার হইতে পারে, কিছু লিউকেমিয়া বা এই সমস্ত যে ব্রেন হয়তো ই করলো ইনফিল্ট্রেশন গুলো, তাহলে টিউমার হইতে পারে, কিছু জেনেটিক ডিজিজের জন্য হইতে পারে। তারপরে অ্যাডাল্টসেন্ট বসে আরো হয় তোমার ড্রাগ, কিছু ইলিসিট ড্রাগ ইউজ করে সেজন্য হইতে পারে। এইটা হচ্ছে তোমার অ্যাডোলেসেন্ট। তারপর হচ্ছে ইয়ং অ্যাডাল্ট, মানে আপ টু দ্য এজ অফ 35। এই বছর পেশেন্টের হেড ট্রমা হইতে পারে, ইনফেকশন হইতে পারে, সিএনএস ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস। তারপরে পেশেন্টের এই বছর আর যেটা হয় আর কি, পেশেন্ট এই সময় বিভিন্ন ধরনের ইলিসিট ড্রাগ, আমাদের দেশে যদি নয় অন্য দেশে হইতে পারে, অ্যালকোহল উইথড্রল হইতে পারে, বা অ্যালকোহল যারা খায় তাদের হইতে পারে। আমাদের দেশে এই ধরনের সম্ভাবনা কম হয় আর কি, কেমন? তারপর ব্রেনের কোনো টিউমার থাকতে পারে। আচ্ছা, এরপরে আসো তোমার অ্যাডাল্টস অ্যান্ড এল্ডারলি। এই সময় কিন্তু একটু আলাদা হবে, আলাদা। যেমন একটা পেশেন্টের ধরো বয়স 60 বছর, তার যদি কনভালশন নিয়ে আসো, তাহলে পেশেন্ট ফোকাল কনভালশন যদি হয়, তাহলে চিন্তা করি যে তার ব্রেনে কোনো স্ট্রোক করছে কিনা। তাহলে প্রথম আমরা চিন্তা করি কোনো স্ট্রোক বা অন্য কোনো তোমার সেরিব্রাসকুলার ডিজিজ হতে পারে। পেশেন্টের ধরো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস হাইপোতে যেতে পারে, তাহলে মেটাবলিক কিছু হইতে পারে। মেটাবলিক কি হইতে পারে? সেটা হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে, পেশেন্টের রিনাল ফেলিয়ার হইতে পারে, পেশেন্টের হেপাটিক ফেলিয়ার হইতে পারে, পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতে পারে, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালিমিয়া বা হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, এই সমস্ত কারণে হইতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তাহলে এটা ফেলিয়ার, রিনাল ফেলিয়ার, হেপাটিক ফেলিয়ার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই কারণে হইতে পারে। পেশেন্টের ডিজেনারেটিভ ডিজিজের জন্য হইতে পারে, যেমন অ্যালঝাইমার ডিজিজ, বিশেষ করে এল্ডারলি এজে অ্যালঝাইমার ডিজিজ, কেমন? তাহলে কমন হচ্ছে পেশেন্টের ট্রমা হইতে পারে, এল্ডারলি পেশেন্ট বারবার পড়ে যেতে পারে, পড়ে যাওয়ার জন্য তার হেড ইঞ্জুরি হইতে পারে, সেটার কারণে হইতে পারে। তাহলে দেখো, অ্যাডাল্ট এবং এল্ডারলিতে আমরা একটু আলাদাভাবে চিন্তা করবো যে পেশেন্টের কোনো স্ট্রোক হয়েছে কিনা, পেশেন্টের কোনো মেটাবলিক ডিজিজ আছে কিনা, যেমন ডায়াবেটিস আছে, হাইপোগ্লাইসেমিয়া চলে যেতে পারে, বা কোনো রেনাল ফেলিয়ার আছে কিনা, হেপাটিক ফেলিয়ার আছে কিনা, কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, পেশেন্টের কোনো ডিজেনারেটিভ ডিজিজ আছে কিনা, পেশেন্টের হেড ট্রমা আছে কিনা, হেড ইঞ্জুরি, পেশেন্টের কোনো সিএনএস ইনফেকশন হয়েছে কিনা। কাজে এল্ডারলি এবং কখনো কখনো ইডিওপ্যাথিক, কোনো কারণ ছাড়াই। একমাত্র তোমার নিউনেটে সাধারণত আন্ডারলাইং কারণ থাকে, আর অন্য ক্ষেত্রে ইডিওপ্যাথিক একটা কারণ হতে পারে। তাহলে এল্ডারলি পেশেন্ট যদি আসে, অ্যাডাল্ট বা এল্ডারলি, তাহলে তার একটু আলাদা অন্যভাবে চিন্তা করবে। দেখো, তাহলে একটা পেশেন্ট যদি ধরো 4 বছর বা 5 বছর আসে, ফ্রিকোয়েন্টলি যে একটু জ্বর আসলে তার কনভালশন হইতেছে, তাহলে এটা ফিব্রাইল কনভালশন চিন্তা করবো। কিন্তু এইটা তো এই ফিব্রাইল কনভালশন আমি এটা অ্যাডাল্ট বা এল্ডারলি চিন্তা করবো না। সেই জন্য তুমি যখন কজগুলো চিন্তা করবা, সেটা এজ, অ্যাকর্ডিং টু এজ চিন্তা করতে হবে।
আর যেটা বলতেছিলাম যে ফোকাল কনভালশনের সাধারণত আন্ডারলাইং স্ট্রাকচারাল লেশন থাকে, তার হয়তো কোনো টিউমার থাকতে পারে, সেটা প্রাইমারি সেকেন্ডারি টিউমার হইতে পারে, সেটা কোনো হয়তো অ্যাবসেস হইতে পারে, কোনো সিস্ট হইতে পারে, আন্ডারলাইং কোনো স্ট্রাকচারাল লেশন থাকে। আর জেনারেলাইজড কনভালশনের সাধারণত সাধারণত বলছি কিন্তু সাধারণত আন্ডারলাইং স্ট্রাকচারাল লেশন সাধারণত থাকে না। বুঝতে পারছো তো আমার কথা? যে আমরা একটা পেশেন্টের কজটা অ্যাকর্ডিং টু এইজ চিন্তা করব, এবং ফোকাল কনভালশনে ইউজুয়ালি আন্ডারলাইং স্ট্রাকচারাল লেশন থাকে। ধরো একটা পেশেন্টের হয়তো দেখা হলো যে ব্রেনে তার বাম দিকে হয়তো স্ট্রোক করছে, বাম দিকে হেমাটোম আছে, বা বাম দিকে ইনফেকশন হয়েছে, তাহলে ডান দিকে তাহলে ফোকাল কনভালশন হবে। কেমন? তাহলে ফোকাল যদি কনভালশন হয় তাহলে আমরা আন্ডারলাইন কোনো ডিজিজ চিন্তা করি। কেমন? আর যদি জেনারেলাইজ সিজার থাকে তাহলে আন্ডারলাইন সবসময় কোনো কারণ থাকে না, আর কি সবসময় কারণ পাওয়া যায় না, কখনো পাওয়া যেতে পারে কিন্তু ইউজুয়ালি সাধারণত কারণ পাওয়া যায় না। তাহলে এই তাহলে অ্যাকর্ডিং টু তোমার বয়স হিসেবে চিন্তা করতে হবে। প্রথম হচ্ছে নিউনেট চিন্তা করবা, আর ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন চিন্তা করবা, তারপর অ্যাডোলেসেন্ট চিন্তা করবা, তারপর ইয়ং অ্যাডাল্ট, তারপর হলো অ্যাডাল্ট অ্যান্ড এল্ডারলি পেশেন্ট। এইভাবে তোমার চিন্তা করতে হবে। আচ্ছা, এখন পেশেন্টের তোমার ডায়াগনোসিস কীভাবে করবে? আমরা যে কোনো ডিজিজ ডায়াগনোস করতে যাই, আমরা তিনটে হেডিংয়ে সবসময় ডায়াগনোসিস করি। প্রথম হচ্ছে হিস্ট্রি, তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, তারপর ইনভেস্টিগেশন। এইভাবে আমরা একটা যে কোনো ডিজিজ ডায়াগনোস করি, তাই তো? প্রথমে একটা হিস্ট্রি নেই, তারপর হলো ফিজিক্যাল এক্সামিনেশন করি, তারপর কখনো কখনো ইনভেস্টিগেশন করি। এখানে যে হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা হিস্ট্রি দিয়ে ডায়াগনোস করি, ইনভেস্টিগেশন সবসময় করা প্রয়োজন হয় না। হিস্ট্রি ফ্রম দ্য পেশেন্ট অ্যান্ড ফ্রম দ্য পেশেন্টস অ্যাটেন্ডেন্ট। সবসময় তুমি পেশেন্ট থেকে হিস্ট্রি পাবা না, কারণ পেশেন্ট তো অনেক সময় ধরো জেনারেলাইজ কনভালশন আনকনসিয়াস হয়ে যায়, আনকনসিয়াস পেশেন্ট তার হিস্ট্রি দিতে পারবে না, কিন্তু আনকনসিয়াস হওয়ার আগে হয়তো কিছুটা হিস্ট্রি দিতে পারে। কিন্তু সেটা তোমার মেনলি কার থেকে নিতে হবে? হিস্ট্রি ফ্রম দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য পেশেন্টস অ্যাটেন্ডেন্ট, যে তাকে দেখছে তার থেকে হিস্ট্রিটা নিতে হবে। এই কি ধরনের হিস্ট্রি নেবে? তাহলে হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো আমরা পেশেন্টের থেকে, যদি পেশেন্ট বলতে পারে ভালো, যদি বলতে না পারে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যে আত্মীয় স্বজন যে তার থেকে নিতে হবে। যে এটা যে খিঁচুনি হয়, তার যে কনভালশন হয় বা সিজার হয়, এটা কিভাবে শুরু হয়? এটা কি ফোকাল হয় না জেনারেলাইজড, মানে একটা পার্টে হয় না দুই সাইডে একসাথে হয়, না একটা পার্টের থেকে শুরু হলো আবার শরীরের অন্য অংশে এটা ছড়াই পড়ে? পেশেন্টের অজ্ঞান হয়ে যায় কিনা, পেশেন্টের টাং বাইটিং হয় কিনা, মানে জিহ্বা কেটে যায় কিনা, পেশেন্ট পেশাব পায়খানা ওই সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় কিনা, এটা কি দিনের বেলা হয় না রাত্রে বেলা, ঘুমের মধ্যে হয় কিনা, এটা কি মানুষের সামনে হয় না লোকজন যখন থাকে না তখন হয়? একবারে কনভালশন হলে এটা কত সময় থাকে? এটা প্রত্যেকটা কথার মানে যুক্তি আছে কিন্তু। কারণ আমরা একটা পেশেন্টের যখন কনভালশন বা সিজার চিন্তা করবা, তখন তোমার কিছু ডিডি চিন্তা করতে হবে। এই কনভালশন ছাড়া কি হইতে পারে? একটা সিনকোপ হইতে পারে, একটা তোমার মাইগ্রেন হইতে পারে, পেশেন্টের ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হইতে পারে, পেশেন্টের সুডো সিজার হইতে পারে, সাইকিয়াট্রিক পেশেন্টদের। তাহলে তাদের এটা কনভালশন মানে সুডো সিজার, মানে সে একটা হিস্ট্রিক্যাল কনভালশন, মানে কোনো পার্টিকুলার তার মানে উদ্দেশ্য সার্ভ করার জন্য সে এটা করতেছে, তাহলে এটা সুডো সিজার মানে সাইকিয়াট্রিক পেশেন্ট, মানে যেটা আমরা এই বলি আর কি, পেশেন্টের সুডো সিজার বলি আর কি, হিস্ট্রিক্যাল কনভার্সন ডিসঅর্ডার আর কি। কাজে এই ডিজিজগুলো তোমার মনের মধ্যে রাখতে হবে যে একটা সিজারের সাথে এই ডিডি হইতে পারে। সুতরাং এই ডিডি তাকে যে কোশ্চেন করবে এইভাবে তোমাকে ই করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন একটা পেশেন্ট যদি বলে যে তার ধরো ঘুমের সবসময় হয় দিনের বেলা হয়,
লোকজন যখন একটা ইয়ং ফিমেল পেশেন্ট ধরো 14-15 বছর পর বা 20 বছর পর হয়তো তার পরীক্ষার সামনে আসে, হয়তো বা দেখা গেলো যে কোনো কারণে হয়তো 20-25 বছর পর কোনো কারণে তার পার্সোনাল লাইফ বা ফ্যামিলি লাইফে কোনো সমস্যা হয়েছে, তখন এই হবে কি সবসময় পেশেন্ট মানুষের সামনে হবে কিছু কনভালশন, এটা দীর্ঘ সময় থাকবে। একটা কনভালশন হয়তো 2-4-5 মিনিট থাকবে, 5-7 মিনিট, কিন্তু যদি দীর্ঘ সময় ধরে সারাদিন কনভালশন দিতেছে, পেশেন্টের কোনো টাং বাইটি নেই, বাল ব্লাডারের এই হয় নাই, কাজ করে নাই, কাপড় চোপড় নষ্ট হয় নাই, কেমন সবসময় মানুষের হয়, ঘুমের মধ্যে হয় নাই, কখনো কোথাও কাটে যায় নাই, আর দেখা গেলো যে তার পার্সোনাল হিস্ট্রি নেই, সাইকেট্রিক হিস্ট্রি দেখা গেলো তার কোনো প্রবলেম, হয়তো অ্যাংজাইটি রিলেটেড কোনো সমস্যা আছে, হয়তো পরীক্ষা রিলেটেড থাকতে পারে, হয়তো তার ফ্যামিলিয়াল সমস্যা থাকতে পারে। কাজে তুমি একটা ধরো মাইগ্রেন হেডেক যদি ওর সাথে কনফিউজ হইতে পারে, মাইগ্রেন হেডেক সাধারণত অনেক সময় থাকে, যেমন এপিগেস্টিক পেন থাকতে পারে, যেটা টেম্পোরাল এপিসিতে থাকে। কাজে তোমাকে যে হিস্ট্রিটা নিতে হবে, এই হিস্ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট। তার আগে কোনো হেড ইঞ্জুরি হিস্ট্রি ছিল কিনা, তার কোনো ড্রাগ অ্যাডিকশনের হিস্ট্রি আছে কিনা, অ্যালকোহল খায় কিনা, এরকম তোমাকে হিস্ট্রি নিয়ে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে প্রথম আসো তাহলে হিস্ট্রি ফ্রম দ্য পেশেন্ট। পেশেন্ট যদি হিস্ট্রি দিতে পারে তাহলে পেশেন্টের থেকে হিস্ট্রি নাও, যদি পেশেন্ট দিতে না পারে তাকে যে দেখছে তার থেকে তোমাকে হিস্ট্রি নিতে হবে। তুমি কিন্তু হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করতে পারবে। হিস্ট্রির পরে আসে তোমাকে ফিজিক্যাল এক্সামিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যাল এক্সামিনেশন। পেশেন্টকে তুমি তার জেনারেল এক্সামিনেশন করো, পালস দেখো, ব্লাড প্রেশার করো। যেমন ধরো একটা পেশেন্টে আমি পালস দেখার উদ্দেশ্য, যেমন তার পেশেন্টের পালস আছে ধরো 40/মিনিট, তার মাঝে মাঝে কনভালশন হতেছে। তোমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছো? কার্ডিওভাস্কুলার পড়ছো? স্যার পড়তেছি। কমপ্লিট হার্ট ব্লকে পেশেন্টের কনভালশন নিয়ে আসতে পারে। জি স্যার, নিয়ে আসতে সিন্ড্রোম, স্ট্রোক-অ্যাডাম সিন্ড্রোম। পালস রেট খুব কম, পেশেন্টের ওই যে পালস কমে গেছে, এই সময় তার সেরিব্রাম, ব্রেন তার সার্কুলেশন পাইতেছে না, তখন তার কনভালশন হইতে পারে। এটার বলে স্ট্রোক-অ্যাডাম সিন্ড্রোম। কাজে তোমার পেশেন্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালোভাবে দেখো, পালস দেখো, ব্লাড প্রেশার দেখো। প্রথম তো আমরা জেনারেল এক্সামিনেশন করবো, তারপর হলো নিউরোলজিক্যাল এক্সামিনেশন করবো। নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমরা যেভাবে করি, হায়ার মেন্টাল ফাংশন করবো, তারপর ক্রেনিয়াল নার্ভ দেখবো, তারপর তার মোটর ফাংশন দেখবো, সেরিবেলার ফাংশন দেখবো, সেন্সরি ফাংশন দেখবো, সায়েন্স অফ মেনেজিয়াল ইরিটেশন, এগুলো দেখো। যেমন পেশেন্টের দেখা গেলো যে তার নেক রিজিডিটি আছে, পেশেন্টের জ্বর ছিল, তারপর কনভালশন দিতেছে, তাহলে কি জন্য হয়েছে? মেনিনজাইটিস বা এনকেফেলাইটিসের জন্য হয়েছে। কাজেই তোমাকে হিস্ট্রি ভালো করে হিস্ট্রি নিতে হবে এবং তার এক্সামিনেশন করতে হবে। পেশেন্টের স্কিন, ইউ এক্সামিন দ্য স্কিন থরলি, কারণ দেখা গেলো যে এই পেশেন্টের নিউরোফাইব্রোম্যাটোসিস আছে, সেটা আমরা নিউরোকিটোনিয়াস সিন্ড্রোম বলি। নার্ভাস সিস্টেমে ফান্ডিং আছে, স্কিনে ফান্ডিং আছে। তার দেখা গেল স্কিনে মাল্টিপল নিউরোফাইব্রোম আছে, ওদিকে তার ব্রেনের সমস্যা আছে, তাহলে তার নিউরোফাইব্রোম্যাটোসিস হচ্ছে এক ধরনের নিউরোকিটোনিয়াস সিন্ড্রোম। স্কিনের সমস্যা থাকবে, তার ব্রেনের সমস্যা থাকবে। এরকম নিউরোকিটোনিয়াস অনেকগুলো ডিজিজ আছে, যেমন নিউরোফাইব্রোম্যাটোসিস, টিউবারোসিস, স্ক্লেরোসিস, এরকম অনেকগুলো ডিজিজ আছে। কাজে তোমার স্কিন, তুমি ইউ মাস্ট এক্সামিন দ্য স্কিন থরলি। কাজে তুমি এক্সামিনেশন নার্ভাস সিস্টেম করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার অন্যান্য সিস্টেম এক্সামিনেশন করতে হবে। তারপরে আমরা ইনভেস্টিগেশন করব, কেমন? আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের তো সময় হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা এপ্লিসি আরো করবো, কেমন? তোমরা একটু পড়াশোনা করো, পড়াশোনা না করলে তো আসলে পড়াশোনা করো, যাতে আবার খুলে গেলে যাতে তোমাদের এইগুলো আবার নতুন করে সমস্যা না হয় আর কি। তোমরা পড়াশোনা করো, আমি নেক্সট ক্লাসে তোমাদের রিফ্লেক্সিভ বাকি যেগুলো সেগুলো পড়াই দেবো, কেমন? জি স্যার। জি স্যার।
তোমাদের কোনো এখানে কোনো কোয়েরি আছে, কোনো কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তোমরা কোশ্চেন নিয়ে রেখো, নেক্সট ক্লাসে আমরা করবো। নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার।